পশ্চিমবঙ্গের রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটা বিশাল বড়সড় রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্র, যেটাকে এতদিন শাসক দলের একটা অভেদ্য দুর্গ বলে মানা হতো, সেখানে এমন এক ফলাফল সামনে এসেছে যা গোটা রাজ্যকে রীতিমতো চমকে দিয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে বেশ কিছু তথ্য এবং রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা এই অভাবনীয় ঘটনার একেবারে আদ্যোপান্ত বোঝার চেষ্টা করব। চলুন সরাসরি মূল বিষয়ের গভীরে প্রবেশ করা যাক এবং ধাপে ধাপে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল আর কেনই বা এই ঘটনাটা আগামী দিনের জন্য এতটা তাৎপর্যপূর্ণ। শুরুতেই সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে, একটা শাসক দল, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট এলাকায় একেবারে একছত্র আধিপত্য বিস্তার করে আছে, তারা হঠাৎ করে সোজা ৪ নম্বরে নেমে গেল কিভাবে? ভাবলে অবাক হতে হয়, তাই না? এই একটা মাত্র প্রশ্নই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে। কারণ এটা তো শুধু একটা পরাজয় নয়, বরং বলা ভালো একটা সুপ্রতিষ্ঠিত কাঠামোর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার চিত্র। প্রথমেই আসা যাক ফলতার ঐতিহাসিক ফলাফলের দিকে। এক কথায় বলতে গেলে দ্য শকিং ভোট মার্জিন। ১,০৯,০০০। ঠিকই শুনেছেন, সংখ্যাটা কোনো সাধারণ জয়ের ব্যবধান নয়। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ঠিক এতগুলো ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এই বিপুল ব্যবধানটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়, এটা কোনো হাড্ডাহাড্ডি লড়াই ছিল না, বরং এটা ছিল একেবারে একতরফা একটা রায়। বিপুল সংখ্যক মানুষ এখানে একটা নির্দিষ্ট পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন পুরোপুরি উজাড় করে দিয়েছেন। শাসক দলের পতনের মাত্রাটা যে ঠিক কতটা গভীর, সেটা বুঝতে গেলে এই ঐতিহাসিক পরিসংখ্যানটা সত্যিই চমকে দেওয়ার মতো। চূড়ান্ত রাজনৈতিক চিত্রটার দিকে একবার নজর দেওয়া যাক। ১ নম্বরে রয়েছে বিজেপি, যারা প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে দ্বিতীয় আর চতুর্থ স্থানে। সিপিএম উঠে এসেছে সোজা ২ নম্বরে, যেটা তাদের ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর একটা বড় ইঙ্গিত দিচ্ছে। আর শাসক দল তৃণমূল, তারা শুধু যে চতুর্থ স্থানে নেমে গেছে তা নয়, বরং তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো একটা বেনিজির পরিস্থিতি তৈরি হয়েছে। একটা দলের একদম শীর্ষস্থান থেকে সরাসরি জামানত হারানোর মতো এই পতন বাংলার রাজনীতিতে সত্যি নজিরবিহীন। এবার আমরা দ্বিতীয় অংশে যাব। তৃণমূলের এই অভাবনীয় বিপর্যয়ের আসল কারণগুলো কি, চলুন আনপ্যাক করে দেখি। সবচেয়ে অবাক করা তথ্যগুলোর মধ্যে একটা হল নির্বাচনের ঠিক আগের পরিস্থিতিটা। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের আগেই কার্যত প্রচারের ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন। এবার ভাবুন, একটা দলের প্রধান মুখী যদি ময়দানে না থাকেন, তবে দলের সংগঠনের ওপর তার কতটা প্রভাব পড়তে পারে। ঠিক সেটাই ঘটেছিল ফলতায়। দলের নিচু তলার কর্মীরাও চরম নিষ্ক্রিয় হয়ে পড়েন, অর্থাৎ বিরোধীদের আক্রমণের আগেই দলের নিজস্ব সমন্বয়হীনতা আর সাংগঠনিক দুর্বলতাই তাদের এই বিশাল বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তবে মূলত এই পতনের পেছনে বিরোধী শিবির বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরছেন। প্রথমত, দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ মানুষের মনে যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল, এটা তারই প্রতিফলন। দ্বিতীয়ত, সন্ত্রাসের অভিযোগ, যেখানে বলা হচ্ছে সাধারণ মানুষকে এতদিন ভয় দেখিয়ে রাখা হয়েছিল। আর তৃতীয়ত, চরম সাংগঠনিক ভাঙন। দলের ভেতরের ফাটল এবং শৃঙ্খলার অভাব শাসক দলকে ভেতর থেকেই একেবারে দুর্বল করে দিয়েছে বলে বিরোধীদের দাবি। এই সবকটা বিষয় একসাথে মিলেই মানুষের ক্ষোভকে ব্যালট বাক্সে আঁচড়ে ফেলেছে। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসছে, নির্বাচনের পরিবেশ। বিরোধী দলগুলোর দাবি হল এইবারের কড়া নিরাপত্তায় মানুষ একদম ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছেন। বিজেপি এবং সিপিএম উভয়েরই দাবি যে এই পুনর্নির্বাচনে কড়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিটাই আসল গেম চেঞ্জার ছিল। তাদের মতে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সাধারণ মানুষ দীর্ঘদিনের জমানো ভয় কাটিয়ে ওঠে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর মানুষ যখন ভয়হীনভাবে ভোট দেয়, তখন ফলাফল যে কতটা নাটকীয় হতে পারে, ফলতা তারই একটা জ্বলন্ত উদাহরণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবার আসা যাক আমাদের তৃতীয় ভাগে, ভোট ব্যাংকের নতুন সমীকরণ, বা বলা যায় শিফটিং ডেমোগ্রাফিক্স।
এই পুরো ফলাফলটাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট কেন্দ্রের জয় পরাজয় হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। বিশ্লেষকদের মতে ফলতার এই ফল আসলে পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের রাজনীতির একটা বড়সড় পরিবর্তনের দিকে নির্দেশ করছে। এই নতুন সমীকরণটা ভীষণ কৌতূহলোদ্দীপক। একদিকে এতদিন যে সংখ্যালঘু ভোট শাসক দলের দিকে কার্যত একচেটিয়াভাবে যেত, তার একটা বেশ বড় অংশ এবার তৃণমূল ছেড়ে সিপিএমের দিকে ঝুঁকছে। অন্যদিকে বিপুল সংখ্যক সাধারণ ভোটারের সমর্থন সরাসরি গিয়ে পড়েছে বিজেপির ঝুলিতে। ভোট ব্যাংকের এই স্পষ্ট বিভাজন আর নতুন মেরুকরণ এটাই প্রমাণ করছে যে পুরনো রাজনৈতিক সমীকরণগুলো খুব দ্রুত ভেঙে পড়ছে। তিনটি প্রধান দলের বর্তমান গতিপ্রকৃতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে পুরো চিত্রটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বিজেপির গ্রাফটা দেখুন, একেবারে তীব্রভাবে ঊর্ধ্বমুখী, যা প্রমাণ করছে তার একটা অত্যন্ত শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসছে। অপরদিকে সিপিএম তাদের হারানো জমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। আর শাসক দলের গ্রাফ, সেটা একেবারে খাড়াভাবে নিম্নমুখী। বিরোধী ভোটগুলো কিভাবে নতুন করে বণ্টিত হচ্ছে আর কিভাবে একটা দলের পতন অন্য দলগুলোর উত্থানের রাস্তা চড়া করছে, বর্তমান চিত্রটি তারই নিখুঁত একটা প্রতিফলন। আমাদের শেষ অংশে আমরা দেখব, এটা কি ভবিষ্যতের ট্রেলার? এর ব্রডার ইমপ্লিকেশনস বা দূরপ্রসারী প্রভাব ঠিক কতটা? বর্তমানে রাজনৈতিক মহলে কান পাতলে একটাই প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। একটা দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী শাসক দলের ভিত কি সত্যি একেবারে স্থায়ীভাবে নড়ে গেল, নাকি এটা নিছকই একটা সাময়িক ধাক্কা? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে ভয়াবহ কাঠামোগত চ্যালেঞ্জের মুখে পড়েছে, ফলতার এই ফলাফল তারই একটা সুস্পষ্ট প্রমাণ। এই কাঠামোগত দুর্বলতা যদি রাজ্যের অন্যান্য এলাকাতেও একইভাবে ছড়িয়ে পড়ে, তবে তা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটা আমূল পরিবর্তন এনে দিতে পারে। তাহলে শেষমেশ বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? বিজেপি কি এখন থেকে বাংলায় একটা স্থায়ী এবং আধিপত্য বিস্তারকারী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলল? ফলটা কি শুধুই একটা উপনির্বাচনের আকস্মিক চমক, নাকি এটা আগামী দিনে বাংলার আরও বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তনের ট্রেলার মাত্র? রাজনীতিতে যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, ফলটা যেন সেই প্রবাদটিকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই বদলে যাওয়ার সমীকরণ আগামী নির্বাচনগুলোতে ঠিক কী প্রভাব ফেলবে তা তো সময়ই বলবে। তবে এই প্রশ্নটাই আপাতত আগামী দিনের রাজ্য রাজনীতির জন্য সবচেয়ে বড়